ক্ষমতার পালা বদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে সংকট সৃষ্টি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। উদ্ধার করতে যায় তাদেরকে বাধা দেওয়া, তাদের উপরে হামলা করা, এটা কোন ধরনের কথা? আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক 3 দিনের রিমান্ডে। মালিকের নির্দেশের কারণে পিষ্ট হয় আবরার, বলছে পুলিশ। 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী ফলো-আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। ফলন বিপর্যয়ে দিশেহারা হাওরের কৃষক। চিটা হয়ে শেষ সুনামগঞ্জ ও নেত্রকোনার হাজার হাজার হেক্টর জমির ধান। প্রকৃতির ওপর দায় চাপিয়ে খালাস কৃষি বিভাগ। এবং ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। যাদবপুরে বিজেপি ও সিপিএম এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হয়ে যাওয়ার কারণে অগ্নি নির্বাপনে সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে স্থাপনায় নির্মাণ করা হোক জলাধার যেন সংরক্ষিত থাকে। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন তিনি। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় অযথা ভিড় না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন সহ কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস, খুন আর দুর্নীতির কারণেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। জ্বলছে এফআর টাওয়ার, নিচে উৎসুক হাজারো জনতা। ব্যাপক প্রাণহানির এই অগ্নিকাণ্ডের 1 সপ্তাহ পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভাও ছিল শোকের আবহে। দলীয় প্রধান সূচনা বক্তব্যে উৎসাহী মানুষের ভিড়ের কারণে অগ্নি নির্বাপনে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়, আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। মানে সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক, বা আগুন নিভানোর একটা ব্যবস্থা করুক, বা উদ্ধারের কাজ করুক। সেটা না করে সেলফি তুলে সেটা কি আনন্দ, আমি এটা সত্যি আমার কাছে খুব অবাক লাগে। ভবন নির্মাণে নিয়ম মানা, জরুরি বহির্গমন পথ সহ নানা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর যাতে কোনো জলাধার নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি। বনানী লেকটা তো বন্ধই, মানে বিএনপির আমলে ওটা বন্ধ করে সবাইকে প্লট, সবার বাড়ি বিএনপি পল্লী হয়ে গেছে সেখানে। তো এইভাবে মানে জলাধারগুলি এক এক করে ধ্বংস করা, এটাও তো এখন এটাও সবার বোঝা উচিত যে আগুন লাগলে পানি নাই, ভূমিকম্প হলে কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা নাই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? দালানগুলো এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়র ডেকোরেশন করতে যে ফায়ার এক্সিট বন্ধ। জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি, আওয়ামী লীগের সরকার গঠন সহ রাজনৈতিক ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই উল্লেখ করেন তিনি। অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলি এখন চলছে। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। একটা মামলাও কিন্তু মিথ্যা না, কারণ তাদের যে অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাস, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। খালেদা জিয়ার যে মামলা, সে মামলা আওয়ামী লীগ। কার্যনির্বাহী সংসদের সভায় মুজিবনগর দিবস উদযাপন, উপজেলা নির্বাচন ও বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন সহ দলীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। চিকিৎসার ব্যবস্থা করেছি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।
এফআর টাওয়ারের ১৯ থেকে ২২ তলা পর্যন্ত গড়ে উঠেছে অবৈধভাবে। রাজুকের অনুমোদন আছে দাবি করলেও তদন্ত কমিটি কোনো বৈধ কাগজ পায়নি। রাজুকের তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে নকশার সঙ্গে মূল ভবনের অসঙ্গতিও নেই বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি। ভবনটি আপাতত ব্যবহারের অযোগ্য বলেও জানানো হয়েছে। এ ঘটনায় শুধু মালিক নয়, রাজুকও এর দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২৮ ফেব্রুয়ারি দুপুর 12:30 রাজধানীর বনানীর সুউচ্চ ভবনে ভয়াবহ আগুনে চমকে দেয় পুরো জাতিকে। 7 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই 7 থেকে 22 তলা, প্রাণহানি 26 জনের। অগ্নিকাণ্ডের পর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। 22 তলা এই ভবনের অনুমতি ছিল 18 তলার। ঘটনার 5 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয় রাজুক কমিটি। অতিরিক্ত 4 তলা গড়ার অনুমতি ছিল মালিক এমন দাবি করলেও কোনো বৈধ নথি দেখাতে পারেনি। নির্মাণের মূল নকশার সাথে মিলেছে বিস্তর ফারাক। রাজুক থেকে যে আমরা প্রাপ্ত যে তথ্য বা যে ডিজাইন নকশা পেয়েছি সেটা আসলে বেসিক্যালি 18 তলার ভবন, 18 তলা, এবং এইটার বেসিক্যালি মেইনলি বিল্ডিংটা কিন্তু রেসিডেন্সিয়াল ইউজের জন্য, এবং অরিজিনাল ভবনে যেখানে সিঁড়িঘর দেখানো আছে, যেখানে লিফট দেখানো আছে, যে ভবনটা তৈরি হচ্ছে সেখানকার সিঁড়িঘর এবং লিফট কিন্তু সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেয়া আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভবনটিতে ফাটল দেখা দেয় আপাতত তা ব্যবহারযোগ্য নয়। আগুনের কারণে 8, 9 এবং 10 তলার কিছু কলামে কিছু সামান্য ক্র্যাক দেখা দিয়েছে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে হচ্ছে বলে আমাদের প্রতিমান হচ্ছে, তার মানে ইলেকট্রিক লাইনেও কিছু সমস্যা আছে। এই কারণে আমরা যেটা দিয়েছি, আমাদের যে সাজেশন সেটা হচ্ছে আমরা মোটামুটি 5 মাস একটা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে ভবনের স্ট্রাকচারাল ত্রুটি, ভবনের ফায়ারের যে সমস্ত গাফিলতি আছে বা যেগুলা ত্রুটি আছে, আর ইলেকট্রিক্যাল ত্রুটি সারিয়ে সংস্কার করে 5 মাসের মাথায় রাজুককে একটা সাবমিট করতে হবে রিপোর্ট ভবনের মালিককে। এক্ষেত্রে কেবল মালিকদের উপর দায় চাপিয়ে রাজুক পার পেতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভবনটির নির্মাণ কাজ যে সময় হয়েছে সেই সময় রাজুকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন তারা এবং এই ভবনের মালিক সংযুক্ত হয়ে নিজেরা নিজেদের ভিতরে আপোষ করে এই কাজটি করেছেন। পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে দুই পক্ষেরই পানিশমেন্ট হওয়ার কথা। তবে এমন দুর্ঘটনা এড়াতে সর্বস্তরে সচেতনতাও জরুরি বলে মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতে শব্দের কারণে অনেককার সময় দেখা যায় যে ঘুমের থেকে জেগে ওঠে, লাঞ্চে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পাশাপাশি অন্য যেগুলো সেগুলো তো আছে, শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হই। দেখবেন সংবাদের শেষাংশে। রাজধানীর ডেমরায় 2টি বাসের রেষারেষিতে চাপা পড়ে ইরাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ইরামের মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে পড়ে 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। লাভটা কি? কোনো অ্যাকশন হয়? আমি পরিষ্কার করে যে আমি কোনো আইনের আশ্রয় নিতাম না, নিয়ে লাভটা কি? এভাবেই ছেলের মৃত্যুতে ক্ষোভ জানান ইরামের বাবা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর দেখা যায় প্রশাসনের নানা তৎপরতা, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা-রামপুরা সড়কের পাশেই সাইকেল চালিয়ে যাচ্ছিল ইরাম ব্যাপারী। এ সময় আমুলিয়া এলাকায় স্বাধীন ও রমজান পরিবহনের 2টি বাসের রেষারেষি চলছিল। এক পর্যায়ে রমজান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ইরাম। সে স্থানীয় গোলাম মোস্তফা মডেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। ওরা দুজন ওভারটেক করতে গেছে, একজনের সাইড দিয়েছে আর একজনের চাপ দিয়ে সাইকেলের উপরে দিয়ে ডাইরেক্ট পিছালাইছে। একটা ছাত্র যান যাচ্ছে, একটা ফ্রুট দিচ্ছে, এর তো কোনো মানে হয় না ভাই। আজকে আমার কাছে আমি বুঝতেছি, কালকে আপনার যাবে আপনি বুঝবেন। সহপাঠীর মৃত্যুর খবরে ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা-রামপুরা সড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় 2 সড়কের যান চলাচল। কত শিক্ষার্থী বা কত লোক মারা যাওয়ার পরে তারা সতর্ক হবে? আজকে যে শিক্ষার্থীরা মারা গেল, সেই শিক্ষার্থীরা রাস্তার একবারে ধারে ছিল, সে রাস্তার মাঝখানে ছিল না, কিন্তু 2টা গাড়ি প্রতিযোগিতা করতে যাইয়া আজকে আমাদের এই শিক্ষার্থীকে হারাতে হলো। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ সড়কে স্পিড ব্রেকারের দাবি করলেও তা নির্মাণ করেনি প্রশাসন। কিন্তু দুর্ঘটনার পর প্রশাসনের তোড়জোড় দেখা যায় স্পিড ব্রেকার নির্মাণে। বেলা 12:30টার দিকে গোলাম মোস্তফা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ইরাম, সে সাইকেল নিয়ে যাচ্ছিল, রমজান নামে একটা পরিবহন তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন এই কারণে বিক্ষুব্ধ হয় এবং গোলাম মোস্তফা কলেজের ছাত্ররা এসে এই রাস্তা এবং যাত্রাবাড়ি ডেমরা রাস্তা বন্ধ করে দেয় গাড়ি চলাচল। আমরা ঘটনার পরপরই ঘাতক বাসকে আটক করি এবং সেই চালক এবং হেল্পারকে আটক করি। এদিকে বিকেলে খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন আরও 2 জন। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। আবরারের আগে শাহজাদপুরে বাঁশবাড়ি এলাকায় কলেজ ছাত্রী সিনথিয়াকে চাপা দেওয়ার পর ননী গোপালের নির্দেশেই বাসটি নিয়ে কন্ডাক্টর ইব্রাহিম পালানোর সময় পিষ্ট করে আবরারকে। পুলিশ জানিয়েছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর মালিকের নির্দেশেই বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাপা দেয় আবরারকে। 18 মার্চ সকাল 8:45টার দিকে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় ফুটপাতে বাসের অপেক্ষায় ছিল মিরপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা। হঠাৎ একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে সিনথিয়া। পথচারীরা বাসায় খবর দিলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাকে। সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই চাপা দেয় সিনথিয়াকে। 3 হাসপাতাল ঘুরে এখন সে বাসায় শয্যাশয়ী। আমার কলেজ মিরপুর 10-এ, তো আমি 10 নম্বরের বাসের জন্য ওয়েট করছিলাম। তখন হঠাৎ করে বাসটা এসে আমার ডান সাইডে ধাক্কা মারে। তারপরে আমি টোটালি আমার কাছে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। এদিকে পুলিশ বলছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর ট্রাফিক পুলিশ চালক সিরাজকে আটক করেন। বাসটি সরিয়ে রাস্তার পাশে নেওয়ার নির্দেশ দেন কন্ডাক্টর ইব্রাহিমকে। সে সময় মালিক ননী গোপালের সঙ্গে যোগাযোগ করেন ইব্রাহিমকে বাস নিয়ে সরে পড়ার নির্দেশ দেন ননী গোপাল, আর তা করার সময় বাসটি চাপা দেয় আবরারকে। ননী গোপাল জানান, তার 4টি বাস রয়েছে, তবে বাসটির রুট পারমিট ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার হলেও ঢাকা গাজীপুর রুটে কেন চলছিল সে প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। 8.5 লাখ টাকায় বাসটি কেনার 2.5 বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কেন করেননি সেটাও এক ধোঁয়াশা। যখন আমি গাড়িটা কিনছি তখন এত রুট পারমিটের ইটা আমরা জানতাম না জানাতে আমি এই গাড়িটা এই রোডে চালাই। এক রোডটা আরেক রোডে চালান যায় না, জানতাম না, ওইটা না, ওই সময়টা এতটা ছিল না। এখন যে করা হয়েছে, গাড়িটা 2-2.5 বছর আগে কিনছি। কেনার পরে রেজিস্ট্রেশন বদলাইছেন আপনার নামে? না, করি নাই। পুলিশ বলছে, ননী গোপালের নির্দেশনা মানতে গিয়েই আবরারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে, তাই চালক ও কন্ডাক্টরের পাশাপাশি দায় রয়েছে তারও। উনি তার ড্রাইভ হেল্পার এবং তার কন্ডাক্টরকে উস্কিয়ে দিয়েছেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাদের কোনো রাস্তাতে গাড়ি চালানোর পারমিট, লাইসেন্স কোনোটাই নেই। এক্ষেত্রে তো অবশ্যই তার দায় দায়িত্ব রয়েছে। তদন্ত অনেকটাই আমরা অগ্রসর হয়েছি, আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হবে। এই ঘটনায় এরই মধ্যে বাসের চালক সিরাজ, কন্ডাক্টর ইব্রাহিম ও হেল্পার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। এবার ঈদের টিকিট শুধু কমলাপুরে নয়, বিক্রি করা হবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে। চলতি মাসে চালু হবে নতুন অ্যাপ, জানালেন রেলমন্ত্রী। 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার স্থানীয় সময় 3:15টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, সেখান থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পরবর্তী চিকিৎসা চলবে। 2 মার্চ হঠাৎ করেই খবর আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা অনুভব করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন চিকিৎসকরা। শুরুতে তার অবস্থা যে গুরুতর তেমন একটা আঁচ করা যায়নি। এক পর্যায়ে যখন মেডিকেল থেকে নিশ্চিত করা হলো তাকে সিসিইউতে রাখা হয়েছে, তখন থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার চিকিৎসাধীন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না জনপ্রিয় নেতার অনুসারীদের। সময় যত গড়াচ্ছিল ততই যেন বাড়ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায় এলেন। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে তাকে দেখতে ঢাকায় আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি ওবায়দুল কাদেরকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। এরপর কিছুটা স্বস্তি আসে দেশবাসীর মধ্যে। ধর্মীয় উপাসনালয়গুলোতে চলে তার রোগ মুক্তির প্রার্থনা। পরে 4 মার্চ বিকেল 4:15টায় ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। রাত 8:45টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। শুরু হয় তার চিকিৎসা। বেশ কিছুদিন চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর 20 মার্চ করা হয় বাইপাস সার্জারি। পরে 6 দিন আইসিইউতে রাখার পর তাকে স্থানান্তর করা হয় কেবিনে।
এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। দীর্ঘ 1 মাস চিকিৎসা শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। স্বস্তি ফেরে সবার মাঝে। এখন অপেক্ষা পুরোপুরি সুস্থ হয়ে প্রিয় নেতার দেশে ফেরার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে কারামুক্ত করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথে নামার কথাও বলছে দলটি। এদিকে নেত্রীর মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সরব বিএনপি। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমরা কারো কাছে দাবি জানাবো না, আমরা রাজপথে নামবো, কিন্তু রাজপথে আমরা প্রস্তুতি নিয়ে নামবো। আমরা 10 জন লোক গিয়ে পুলিশ, র্যাব, মিলিটারির গুলিকে রাস্তায় বুকের রক্ত ঢেলে দিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবো। সেই ব্যর্থ আন্দোলনে আমি অংশীদার হব না। আর ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানান বিএনপির মহাসচিব। একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা রিপ্লেসড মেটাল। তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশেষায়িত হাসপাতালে দাও, যেখানে এই সুবিধাগুলো রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসেবে রিকগনাইজ করতে হবে, অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর যুবদলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই দাবিতে ঝিনাইদহ শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে 3 শতাধিক দেশি পাখি উদ্ধার, 150 পাখি অবমুক্ত। সতর্ক করে ছেড়ে দেওয়া হলো বিক্রেতাদের। আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রেনের টিকিট বিক্রির চিন্তা করছে রেল মন্ত্রণালয়। সকালে কমলাপুর রেল স্টেশনে কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি আরও বলেন, টিকিট বিক্রি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন সহ রেল ব্যবস্থাকে আধুনিক করতে 1 মাসের মধ্যে মোবাইল অ্যাপ সেবা চালু করা হবে। পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে 1 মাসের আলটিমেটাম শেষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বেসরকারি খাতে সারা দেশে 72টি ট্রেন চালু আছে, যার চুক্তির মেয়াদ শেষ হলে নবায়ন না করে রেল বিভাগই তা দেখভাল করবে বলেও জানান মন্ত্রী। ঈদ আসলে এইখানে যে একটা হাটের মতো বসে যায়, এটা আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে কথা বলেছি যাতে বিভিন্ন পয়েন্ট থেকে এই টিকিটটা আমরা দিতে পারি ঈদের সময়। এ মাসের মধ্যেই আমরা একটি মোবাইল অ্যাপস আমরা চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা আশা করছি আমাদের যে রেল টিকিটিং ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে আমরা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেই সেবাটি দিতে পারবো। আপনার বাড়িতে বসে বিকাশ কিংবা অন্য আপনার মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার বাড়িতে বসে টিকিটটা করতে পারবেন। 100 ডেসিবল শব্দকে 30 ডেসিবলে নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশে এই ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করতে পারলে অনেকটাই শব্দ দূষণ থেকে রক্ষা পাবে ট্রাফিক পুলিশরা। দেখবেন সংবাদের শেষ অংশে। ধানের ফলন বিপর্যয়ে আবারও স্বপ্নভঙ্গ হলো হাওড়া অঞ্চলের কৃষকদের। চিটা ধরে শেষ হয়ে গেছে সুনামগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ হাওরের হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। সারা বছর চলার রসদ জোগানো একমাত্র ফসলের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছেন ধার দেনায় জর্জরিত কৃষকরা। এ অবস্থায় উন্নয়ন কর্মীরা সরকারি সহায়তার দাবি জানালেও প্রকৃতির ওপর দায় চাপিয়েই নির্ভর কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাহুদ্দিন সুমনের রিপোর্ট। দিগন্ত জোড়া ধানের ক্ষেত যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে বিস্তীর্ণ হাওরের বুকে।
আর কদিন বাদে এই সবুজ ধানে লাগবে সোনালী রং, ঘরে উঠবে নতুন ফসল। অথচ কৃষকের মুখে নেই হাসির ঝিলিক। ধান আছে, কিন্তু ধানের ভেতরে নেই চালের অস্তিত্ব। চিটা ধরে নেত্রকোনার হাওরের হেক্টরের পর হেক্টর জমিতে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। চাল নাই ভিতরে, শুধু সুসা ধান দেন না, এর ভিতরে চাল নাই। একবার ভাই চাল নেই। অন্য বছর পানি এনেছে গা, এই ক্ষেত ঠিক মতো মর গেছে, সাইপা টাইপা আনন গেছে। এই বছর তো তাও কিছু নাই। গরিব মানুষ আমরা ঋণ দিন করছি, এই ঋণ কিভাবে পরিশোধ করি? বছরে একটা ফসল, এই ফসল যদি না থাকে তাহলে তো আমাদের ফুলাফান পালা খুব কঠিন বিষয়। হঠাৎ করেই ফসলের এই অবস্থা হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কৃষকেরা। পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতি বছর এ সময় বাঁধ নিয়ে আতঙ্কে থাকেন হাওর অঞ্চলের কৃষকেরা। কিন্তু এবার বাঁধ নয়, কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে বিপর্যস্ত ধানের ক্ষেত। শুধু নেত্রকোনায় নয়, সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখা দিয়েছে একই অবস্থা। হালির হাওর, শনির হাওর ও দেখার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও কৃষকদের হাহাকার বোরোর ফলন নিয়েই। 16 আনা ধানের মাঝে মনে হয় এখানে ধানও টিকতো না, সব সুসা হয়ে গেছে। এই আওরে দেখেন, ওইগুলো যা আছে সম্পূর্ণই এই লাল হয়ে ভিতরে চাল নাই। আমরা তো এই রোগগুলো আমরা বুঝতে পারতেছি না। সরেজমিন পরিদর্শন না করেই কৃষি বিভাগ বলছে, স্বাভাবিক সময়ের 1 মাস আগে ধান রোপণ ও পরবর্তীতে অনাবৃষ্টির কারণেই এই অবস্থার সৃষ্টি। ডিপ হাওরে যায় না, কিন্তু আমরা যেটুকু দেখছি যে ওই ধানের একদম টিপটাতে, শীষের টিপটাতে 2-1টাতে স্পাইকলেট কম আছে। এটা টেম্পারেচার কমের জন্য হয় এবং এটা কোল ইনজুরি আমরা যেটাকে বলে আর কি। দিশেহারা কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই উন্নয়ন কর্মী। সময় যতই যাচ্ছে, আমরা খবর যত পাচ্ছি তত জানতে পারছি যে এই বিপর্যয়টি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। ফলে সরকারের উচিত হবে এই সময়কালে তাদের সাহায্যে এগিয়ে আসা। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে এবার সুনামগঞ্জে 2,24,000 হেক্টর ও নেত্রকোনায় 40,500 হেক্টর হাওরের জমিতে ধান চাষ হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সুনামগঞ্জ। নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষারা ও কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে 3 শতাধিক দেশি পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আরও জানায়, পাখিগুলোর মধ্যে 50টি টিয়া, মণি 250টি, ময়না 5টি, শালিক 10টি এবং ঘুঘু পাখি রয়েছে 5টি। এর মধ্যে 150 পাখি আগারগাঁও এলাকায় উড়িয়ে দেওয়া হয়। বাকিগুলো কাল ভাওয়াল ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে। এদিকে পাখি উদ্ধারের ঘটনায় কোনো মামলা হয়নি। আগামীতে দেশি পাখি বিক্রি করবে না এমন শর্তে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে পাখি বিক্রেতাদের। 300-র উপরে পাখি উদ্ধার করেছে। এর মধ্যে আপনার মুনিয়া পাখি আছে 250-এর মতো, আপনার ময়না আছে, তারপর টিয়া পাখি আছে, শালিক আছে, ঘুঘু আছে। নেক্সট টাইমে যদি ওনাদের এই বাজারে কোনো এনিম্যাল, এই দেশি পাখি বিক্রি করে, তাহলে আইন ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা আমাদের সহযোগিতা করবেন। রাজধানীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের অর্ধেকই শ্বাসকষ্ট ও শ্রবণ সমস্যায় ভুগছেন। শারীরিক সমস্যার পাশাপাশি ভুগছেন ভয়াবহ মানসিক চাপেও। রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এই তথ্য জানিয়েছে। শব্দ দূষণ থেকে বাঁচতে ইয়ার প্লাগ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ট্রাফিক ডিভিশনে যারা কাজ করে 50% লোক কিন্তু আপনার এই শ্বাসকষ্টতে ভোগে। রাতে শব্দের কারণে অনেককার সময় দেখা যায় যে ঘুমের থেকে জেগে ওঠে। লাঞ্চে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি অন্য যেগুলো সেগুলো তো আছেই। এরকম সমস্যা রাজধানী কিংবা এর বাইরে দায়িত্বে থাকা হাজারো ট্রাফিক পুলিশের। শুধু রাজধানীতেই প্রায় 3,500 ট্রাফিক সদস্য রয়েছেন সড়কে শৃঙ্খলার দায়িত্বে। রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে রাস্তায় দায়িত্ব পালন করতে হয় তাদের। বিশেষ করে ঢাকার ধূলি দূষণ আর অতিরিক্ত শব্দ দূষণের সবচেয়ে বেশি শিকার ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। আমরা হৃদযন্ত্রের সমস্যা, শ্রবণ প্রতিবন্ধী, তারপর অবস্থিতি, এই জাতীয় সমস্যা আমরা প্রতিনিয়তই ভুগি। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যে আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হই। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তথ্য অনুযায়ী প্রতিদিন শ্বাসকষ্ট, শ্রবণ শক্তি ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে আসেন প্রায় 1.5 শতাধিক ট্রাফিক পুলিশ। যারা সমস্যা নিয়ে আসেন ওনাদের সংখ্যাটা 100 থেকে 150-র মধ্যেই থাকে পার ডে। আর উইকলি আপনার এটা 500 থেকে 600-ও ক্রস করে যায়, যেটা কিন্তু আমাদের জন্য মানে একটা অ্যানশিয়াস বিষয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ট্রাফিক পুলিশই শ্রবণ শক্তি ও হৃদরোগ ঝুঁকির পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছেন। এই ধরনের ট্রাফিকে যারা কাজ করে তাদের হাই প্রেসারে ভোগে,
তারা ডায়াবেটিসে ভুগে, তারপরে তারা রাত্রেবেলায় বাসায় গেলে অনিদ্রায় ভুগে। তারা যখন ডিউটিতে থাকবে তখন তাদের মাফলার বলে, এটা ইয়ারফোন বলে, এগুলো দিয়ে তাদের শব্দটা যেন তাদের কানের ভিতরে কম যায়, সেই জন্য অবশ্যই একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যোগাযোগ বিশেষজ্ঞরা বলেন, দেশের ট্রাফিক বিভাগকে প্রযুক্তিগত উন্নয়ন করা সময়ের দাবি, নইলে ঝুঁকিতে থাকবে ট্রাফিক পুলিশ। পোশাকের কিছু ফ্লেক্সিবিলিটি আনা যায়। দেশের বাইরে কিন্তু আপনার দেখা যায় একটা টি শার্ট পরে, পুলিশ লেখা টি শার্ট পরে কিন্তু তারা কাজ করছে। পাশাপাশি তাদেরকে আমরা কিছু টেকনোলজি ডিভাইস দিতে পারি, যেটা কিনা তারা ওই RFID ট্যাগের মাধ্যমে ওই টার্গেট করার মাধ্যমে তারা তাদের ডিভাইসে চলে আসবে এই গাড়িটার কাগজপত্র ঠিক আছে কিনা। উন্নত বিশ্বের শব্দদূষণ থেকে বাঁচতে ট্রাফিক পুলিশরা কোয়েট প্রো নামক এক ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করেন, যার মাধ্যমে 100 ডেসিবল শব্দকে 30 ডেসিবলে নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশে এই ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করতে পারলে অনেকটাই শব্দদূষণ থেকে রক্ষা পাবে ট্রাফিক পুলিশরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল থেকে সদ্য পদত্যাগ করে বিজেপিতে যোগ দেয়া অনুপম হাজরা ও CPPM-এর বর্ষিয়ান নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা ঘেঁষা যাদবপুর আসনটি নানা কারণেই আলোচিত। এই আসন থেকেই লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এলাকায় পোস্টারের লাইট নিয়ে আমি গাড়ির পয়সা খরচা করে পোস্টার লাইট লাগিয়ে দিচ্ছি। রাস্তায় যোগাযোগ ব্যবস্থা ভালো না, জলের প্রবলেম। টোটাল যে যাদবপুর বেল্টটা একসময় বামফ্রন্টের বেল্ট ছিল, তো সেই সুবিধাটা বামফ্রন্ট নেওয়ার চেষ্টা করবে, যার জন্য এখানে একটু দেখবেন হাড্ডাহাড্ডি হবেই হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের আলোচিত এই আসন যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী করেছে টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। শুক্রবার যাদবপুরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন তিনি। ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আমি যখন দাঁড়িয়েছি তো আমি এটাই কথা দিতে পারি যে আমি লোকের পাশে দাঁড়ানোর জন্যই এসছি আর সেটাই করব। রমজান মাসে রোজা রাখার সৌভাগ্য পাইনি, আর আমার মনে হয় ভগবান আল্লাহ এই সৌভাগ্যটা, এই সুযোগটা করে দিয়েছে যে আমি সবার সাথে মিলে এই লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে করতে পারছি। মিমির বিরুদ্ধে লড়ছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেয়া তরুণ সাংসদ অনুপম হাজরা। নির্বাচনে শতভাগ জয়ের বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন তিনি। মানুষ অলরেডি ঠিক করে ফেলেছে কোন দিকে ভোট দেবে। তারা চাইছে যে দাদা ভোটটা দেওয়ার সুযোগ যেন পায়। মানুষ তো দেখবে কাজ, এই 1 মাসের মধ্যে কে কতটা অভিনয় করলো সেটা দেখবে না। এবং মানুষ এটাও জানে যে তৃণমূলে যারা তারকা প্রার্থী হয় তারা হয় শোপিস। এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আরেক প্রতিপক্ষ CPM-এর বর্ষিয়ান নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই এই আসনটিতে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন যাদবপুরের ভোটাররা। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি ধরে রাখতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। যাদবপুর কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতার পালা বদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে সংকট সৃষ্টি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সামনে ভিড় না করার আহ্বান। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক 3 দিনের রিমান্ডে। মালিকের নির্দেশের কারণেই পিষ্ট হয় আবরার, বলছে পুলিশ। 1 মাস চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী ফলো-আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবং ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। যাদবপুরে বিজেপি ও CPM-এর সঙ্গে হাঁটাহাঁটি লড়াইয়ে তৃণমূল। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।